আসসালামু আলাইকুম সবাইকে। আমরা তাহলে আজকে আমাদের সেমিনার শুরু করতে পারি। হুম, ২ মিনিট আমরা অপেক্ষা করলাম সবার জন্য। আজকের অনুষ্ঠানের হোস্ট হিসেবে আমি আছি মোহাম্মদ রাব্বি হাওলাদার। আজ আমরা কথা বলবো শরীফ শরীফার গল্প, চক্রান্তের ইতিহাস ও আমাদের করণীয় এ সম্পর্কে। বর্তমান বিশ্ব এক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা এক মহামারীর সম্মুখীনে দাঁড়িয়ে। এই মহামারীর নাম দিয়েছে ওক ভাইরাস। এই ওক ভাইরাস নামকরণটি করেছে বিখ্যাত ধনকুব ইলন মাস্ক। অর্থাৎ আপনারা সবাই বুঝতে পারছেন আমি কি বিষয় নিয়ে বা আমরা আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা আলোচনা করতে যাচ্ছি ট্রান্সজেন্ডার ইস্যুটা নিয়ে। আপনারা অনেকেই ট্রান্সজেন্ডার ইস্যুটা বিভিন্ন গণমাধ্যমের সুফলের কারণে বা গণমাধ্যমের কুফলের কারণেও বিভিন্ন জায়গায় বিভিন্ন আ বক্তৃতায় আপনারা শুনেছেন। কিন্তু এই ট্রান্সজেন্ডার ইস্যুটা আপনারা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গা থেকে শুনতে পেরেছেন। কিন্তু আমরা এই সেমিনারের মাধ্যমে এই ট্রান্সজেন্ডার ইস্যুটা সমস্ত কিছু এই ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে যা আলোচনা করা যায় সবকিছুই আমরা আলোচনা করতে চাচ্ছি। তাই এই সেমিনারটিকে আমরা ৪ দিনে ভাগ করেছি। ১ম দিন আমরা আলোচনা করব ট্রান্সজেন্ডার কি? ট্রান্সজেন্ডার এবং ইন্টারসেক্স এর মধ্যে পার্থক্য কি? ট্রান্সজেন্ডারের ইতিহাস এগুলো নিয়ে। আমরা পর্যায়ক্রমে এই ট্রান্সজেন্ডারের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং ট্রান্সজেন্ডার কিভাবে আমাদের সমাজকে ক্ষতি করছে, ট্রান্সজেন্ডার আমরা কিভাবে সমাজ থেকে আমরা নির্মূল করতে পারি। এমনকি এই ট্রান্সজেন্ডার ইস্যুটা আ যে চক্রান্তের মূল বা কিভাবে এই চক্রান্তকে আমরা নস্যাৎ করতে পারি সে ব্যাপারেও আমরা এই সেমিনারের মাধ্যমে শিখতে পারবো। আশা করি আপনারা সবাই এই সেমিনারে ৪ দিন ব্যাপী অর্থাৎ আ এই ডিসেম্বরের ৪ টি শুক্রবারের রাত ৯ঃ৩০ মিনিটে প্রতি শুক্রবারই এই সেমিনারটি অনুষ্ঠিত হবে। এই সেমিনারটি নিবে নেসারউদ্দিন আহমেদ। যিনি দীর্ঘদিন যাবৎ ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে, জেন্ডার আইডেন্টিটি ডিসঅর্ডার নিয়ে এবং বিভিন্ন ধরনের অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডার নিয়ে বিস্তারিত গবেষণা করছেন। এবং তিনি একই সাথে একজন সাইকোলজিস্ট হিসেবে আইডেন্টিটি ডিসঅর্ডার এবং জেন্ডার ডিসফোরিয়া নিয়ে তিনি প্র্যাকটিস করছেন। তাই আশা করি আমরা ইনশাআল্লাহ ভালো কিছুই আপনাদের উপহার দিতে পারবো। আমি নেসারউদ্দিন ভাইকে অনুরোধ করব তার সেমিনারটি শুরু করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি ভাই, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা। যারা আজকে জয়েন করেছেন এই গ্রুপে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, আ সেই বিষয়টা নিয়ে আসলে নরমালি আলোচনা হয় না। যতটা হওয়া উচিত এবং যেভাবে হওয়া উচিত আসলে সেভাবেও আলোচনা হয় না। তো যার কারণে আ চিন্তা করেছি যে আমরা আমাদের সাধ্যমতো আপনাদেরকে এই বিষয়টা সম্পর্কে মোটামুটি অবগত করার জন্য। তবে শুরুতে হচ্ছে আমি একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আপনারা এখানে যারা জয়েন করেছেন, আপনাদের যদি ডিসিপ্লিনটা আমাদেরকে একটু বলতেন। আ আ এই গ্রুপে মেসেজ দেওয়ার মাধ্যমে অর্থাৎ Google Meet এ যে মেসেজ দেওয়ার অপশন আছে সেখানে যদি আপনারা আপনাদের ডিসিপ্লিনটা বলেন কিংবা হচ্ছে কে কোন ডিসিপ্লিন থেকে এসেছেন অর্থাৎ কে কোন সাবজেক্ট থেকে এসেছেন বা আপনাদের ব্যাকগ্রাউন্ড রিলেটেড আ ২-১ টা শব্দ যদি আপনাদেরকে প্রেজেন্ট করতেন তাহলে মনে হয় আমাদের আলোচনাটা সামনে এগিয়ে নিতে ভালো হতো। তাহলে আমি মোটামুটি একটা বুঝতে পারতাম যে আসলে আমাদের আলোচনাটা কিভাবে এগিয়ে নেওয়া উচিত। তো আপনারা কাইন্ডলি একটু মানে খুবই অল্প সময়ের মধ্যে এই কাজটা করেন। আমি আমার প্রেজেন্টেশন স্টার্ট করি ইনশাআল্লাহ।
আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে আপনার স্ক্রিনটা। আপনি শুরু করতে পারেন নেসার ভাই। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আপনারা লিখতে থাকেন, আমি হলো স্টার্ট করি। তো আজকে হচ্ছে আমাদের যে টপিকটা ছিল সেটা হচ্ছে জেন্ডার আইডেন্টিটি অ্যান্ড মেন্টাল হেলথ। তো আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আসলে আমরা এই আলোচনায় আমাদের কিছু অবজেক্টিভ আছে। সেটা হচ্ছে যে আসলে যারা ট্রান্সজেন্ডার কিংবা হচ্ছে যারা ট্রান্সজেন্ডার হতে চায়, তাদের যে আইডেন্টিটি সেটা ট্রান্সফার করতে চায়, বা হচ্ছে আহ, কিংবা যারা হয়ে গিয়েছে তাদের প্রতি আমাদের অ্যাপ্রোচটা কি হবে, এবং হচ্ছে আমরা তাদেরকে কোন চোখে দেখব, এবং হচ্ছে এইটার পিছনে আসলে কোন কোন ব্যাপারগুলো কাজ করেছে, সমস্ত বিষয় নিয়ে ট্রাই করব আলোচনা করার। তো আমরা ফার্স্ট সেশনে আমরা যেটা রেখেছি সেটা হলো আমাদের রাব্বি ভাই বলে দিয়েছেন যে আমরা হচ্ছে ট্রান্সজেন্ডারের ডেফিনিশন নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে আমাদের যে ইন্টারসেক্স পিপল যারা আছে তাদের এবং হচ্ছে ট্রান্সজেন্ডারদের মধ্যে যে একটা পার্থক্য, সেই পার্থক্য নিয়ে আলোচনা করব। একটা সময় কিন্তু যখন পাঠ্যপুস্তকে এই ঝামেলাটা হয়েছিল, তখন কিন্তু একটা সময় ট্রান্সজেন্ডার ওটাকে কিন্তু থার্ড জেন্ডারে রূপান্তরিত করা হয়েছিল। আচ্ছা, তো এখন আসলে আমরা আসলেই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। দেন হচ্ছে হিস্ট্রি, ট্রান্সজেন্ডার, এই যে মতবাদ, এই যে আইডিওলজি, এই আইডিওলজিটা কিভাবে এসেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে সেকেন্ড সেশনে আমরা যেটা করব সেটা হচ্ছে সেক্স এন্ড জেন্ডার, এই দুইটা নিয়ে আলোচনা করব। আসলে জেন্ডার কি সেক্স থেকে আলাদা নাকি সেম, আবার আলাদা হলেই বা কেন হলো। তারপরে হচ্ছে জেন্ডারের যে ভেরিয়াস টাইপস আছে সেই ভেরিয়াস টাইপস নিয়ে আলোচনা করব। এবং হচ্ছে একটা সময় জেন্ডার আইডেন্টিটি ডিসঅর্ডার ছিল, এটা কেন জেন্ডার ডিসফোরিয়াতে রূপান্তরিত হলো সেটা আমাদের সেকেন্ড সেশনে থাকবে। এবং হচ্ছে থার্ড সেশনে আমরা যেটা করব সেটা হচ্ছে এটার ইম্প্যাক্টটা কি সমাজের উপর পড়েছে, কিংবা হচ্ছে ব্যক্তির উপরও কি ইম্প্যাক্টটা পড়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেন হচ্ছে আমাদের সোসাইটি তাদেরকে কিভাবে দেখবে, কিংবা হচ্ছে তাদের সাথে আমাদের রিলেশনশিপ সে কিরকম হবে। দেন একদম ফোর্থ সেশনে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ট্রিটমেন্ট অ্যাপ্রোচটা কি হবে। সেটা হচ্ছে ইসলামিক পার্সপেক্টিভ থেকে তো আমরা দেখবই, পাশাপাশি আমরা সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ কি নিব তাদের ব্যাপারে, আমরা কিভাবে হচ্ছে আসলে কাদেরকে ট্রিটমেন্ট করব, এবং হচ্ছে আমাদের অ্যাপ্রোচটা কি হবে। এই বিষয়টা নিয়ে আমরা হচ্ছে ফোর্থ সেশনে আলোচনা করব। তো আমি আশা করি হচ্ছে আপনারা যারা আজকে জয়েন করেছেন একদম আপনাদেরকে আমরা ফোর্থ সেশন পর্যন্তই পাবো, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার প্রেজেন্টেশন স্টার্ট করছি। যে সেটা হচ্ছে ট্রান্সজেন্ডারটা আসলে কি। আমি যদি আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন ওদের থেকে যদি সংজ্ঞাটা দেই, যে সেটা হলো যে এমন একজন পার্সন যিনি হচ্ছে তার এক্সপ্রেশন, বিহেভিয়ার এই এইটার মধ্যে একটু চেঞ্জ এনেছেন, অর্থাৎ তার অ্যাসাইন্ড অ্যাট বার্থ, অর্থাৎ তিনি জন্মগতভাবে যেভাবে জন্মেছেন সেভাবে উনি বিহেভ না করে, সেভাবে উনি হচ্ছে অ্যাক্ট না করে, উনি হচ্ছে সম্পূর্ণটা নিজেকে চেঞ্জ করেছেন। সেটা কখনো হতে পারে যে ড্রেসের মাধ্যমে তিনি নিজেকে চেঞ্জ করেছেন, কিংবা হচ্ছে কখনো হরমোনাল ট্রিটমেন্টের মাধ্যমে, কখনো হচ্ছে তার হচ্ছে সার্জারির মাধ্যমে তিনি নিজেকে চেঞ্জ করেছেন। এইটা আসলে ট্রান্সজেন্ডার। তো এটা একটা আমব্রেলা টার্ম, মানে বড় একটা টার্ম, যে টার্মের মধ্যে আমরা দেখতে পাবো যে তাদের আইডেন্টিটি, তাদের এক্সপ্রেশন, সেটা তারা যেভাবে জন্মেছেন, অর্থাৎ মানুষ জন্মগ্রহণ করে কিভাবে, মেল অ্যান্ড ফিমেল। তো এর বাইরে হচ্ছে তারা অ্যাক্ট করতে যাচ্ছেন, একজন মেল একজন ফিমেলের মতো অ্যাক্ট করতে যাচ্ছেন, একজন ফিমেল একজন মেইলের মতো অ্যাক্ট করতে যাচ্ছেন, এটাই হচ্ছে ট্রান্সজেন্ডার। আর ইন্টারসেক্স যেটা, সেটা হলো আহ, আমরা যে হিজড়া জনগোষ্ঠী যাদেরকে বলি তাদের প্রতি অবশ্যই আমাদের সহানুভূতি থাকা উচিত। ইভেন সরকারিভাবে কিংবা হচ্ছে সামাজিকভাবে তাদেরকে গ্রহণযোগ্য করে
আমাদের আমাদের সাথে একাকার করে দেওয়া উচিত। অর্থাৎ তারা আমরা যেভাবে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছি তারাও যাতে ওভাবে সুযোগ সুবিধা পায় এই ব্যাপারটা নিশ্চিত করা উচিত। এই কারণে যে তারা আসলে এইভাবে যে জন্মগ্রহণ করেছে অর্থাৎ তাদের যে বিভিন্ন ধরনের সমস্যা এই সমস্যাটা তো আসলে তাদের কোনো দোষ নেই, তাই না? তো এটা এক ধরনের প্রতিবন্ধিতা বলা যায় যেটাকে আমরা হচ্ছে অনেক সময় প্রতিবন্ধীদের ক্ষেত্রে আমরা একটু সফটলি বিহেভ করি যে তারা হচ্ছে হলো স্পেশাল চাইল্ড। তো যারা ইন্টারসেক্স তো তাদের প্রতিও আমাদের বিহেভটা ওইরকম সফট হওয়া উচিত। কিন্তু সামাজিক পারিপার্শ্বিকতার কারণে আমরা আসলে ওই জিনিসটা ওইভাবে মেনটেন করতে পারি না। ইভেন তাদেরকেও আমাদের সমাজে ওইভাবে অ্যাকসেপ্ট করা হচ্ছে না। তো ইন্টারসেক্স হচ্ছে হিজড়া জনগোষ্ঠী যাদের হচ্ছে ক্রোমোজোমে প্রবলেম থাকতে পারে, তারপরে তাদের জেনিটালে প্রবলেম থাকতে পারে, কেউ হয়তো মেল অ্যান্ড ফিমেল দুইটা অঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেছে, কিংবা হচ্ছে কেউ শুধুমাত্র মেল, কিংবা কেউ হচ্ছে ফিমেল কিন্তু অসম্পূর্ণ পরিপূর্ণ না, অথবা হচ্ছে তাদের কোনো ইন্টারনাল রিপ্রোডাকশন অর্গান যেগুলোর মাধ্যমে হচ্ছে প্রোডাক্টিভিটি অর্থাৎ রিপ্রোডাকশন হয় এরকম কোন অর্গানের অনুপস্থিতি। যেমন একটা মেয়ের যেসব অর্গান থাকতে পারে তার হচ্ছে ওই জাতীয় অর্গান এতগুলো অর্গান নেই, কিংবা একটা ছেলের যেসব অর্গান থাকে সেগুলো তার হচ্ছে পরিপূর্ণভাবে নেই। এটা হচ্ছে ইন্টারসেক্স অর্থাৎ হিজড়া জনগোষ্ঠী বলতে আমরা যেটা বুঝি। তো এখন এখানে হচ্ছে সেক্সুয়াল আইডেন্টিটি আইডেন্টিফায়ার এর মধ্যে এখানে হচ্ছে যেটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে মেইল যেটা হয় যে মেইলদের হচ্ছে আমরা অনেকেই হচ্ছে যেহেতু সাইকোলজি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, ইভেন অনেকেই হচ্ছে হলো আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসি না কেন আমরা হচ্ছে ছোটবেলা থেকেই এই ব্যাপারটা জানি যে একটা পুরুষের সেক্স ক্রোমোজোম কি থাকে, একটা মেয়ের সেক্স ক্রোমোজোম কি থাকে। তো আমরা জানি মেইলের হচ্ছে হলো এক্স ওয়াই 46 ক্রোমোজোম এক্স ওয়াই থাকে, আর ফিমেইলের হচ্ছে 46 ক্রোমোজোম এক্স এক্স থাকে। কিন্তু ইন্টারসেক্স যারা এদের দেখেন একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে হলো তাদের ক্রোমোজোমাল কিছু অ্যাবনরমালিটি থাকে, স্বাভাবিকতা থাকে না, যার কারণে হচ্ছে তারা অ্যাকচুয়ালি ইন্টারসেক্স। তাদের 46 অনেক সময় হচ্ছে 45 এ হচ্ছে এক্স ও অর্থাৎ এইভাবে হচ্ছে আইডেন্টিফাই করা হয়েছে। আবার 46 7 ক্রোমোজোমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের মানে কখনো বেশি কখনো কম, এভাবে করে হচ্ছে তাদের এক ধরনের প্রেজেন্টেশন। তো যার কারণে তারা আসলে ইন্টারসেক্স। তো এইটা এক ধরনের প্রতিবন্ধিতা বলা যায় যে তারা হয়তো অসম্পূর্ণ অর্থাৎ সেক্সুয়াল অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে তারা অসম্পূর্ণ, কিন্তু বাকি সব তো ঠিক আছে। একটা মানুষ হাত ছাড়া জন্মগ্রহণ করতে পারে না, এটা তো নর্মাল। একটা মানুষের চোখ ছাড়াও তো সে জন্মগ্রহণ করতে পারে, পা ছাড়াও তো জন্মগ্রহণ করতে পারে। তো মেল অ্যান্ড ফিমেল এর অর্গান ছাড়াও তো একটা মানুষ জন্মগ্রহণ করতে পারে, এটা তো হচ্ছে স্বাভাবিক। তো আমরা যদি ওই স্বাভাবিকতার পর্যায় থেকে নেই যে তাহলেই কিন্তু আমাদের তাদের প্রতি একটা সফটনেস থাকা উচিত। যেরকম আমরা একজন হাত নেই একজন পা নেই তাদেরকে তো আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি এবং তাদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটিস আমরা দিচ্ছি, তাহলে কেন আমরা ইন্টারসেক্স পিপলদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটিস দিব না? কিন্তু কথা হচ্ছে যে ইন্টারসেক্স এই যে জনগোষ্ঠীটা এই জনগোষ্ঠীর এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ পায় যে তারা হচ্ছে হলো এই যে বাসা বাড়িতে গিয়ে গিয়ে চাঁদা তুলতে পারে, কিংবা হচ্ছে বাসে বা কোনো প্লেসে গিয়ে চাঁদা তুলতে পারে। তো এই অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য দেখা যাচ্ছে যে ইদানিং কালেও অনেক মানুষ হচ্ছে ইন্টারসেক্সদের মতো হচ্ছে ড্রেস আপ করে তারা হচ্ছে তাদের সাথে মিশে যাচ্ছে। অনেক পুরুষ কিংবা হচ্ছে অনেক মহিলা যাদের কোনো প্রবলেম নেই, কিন্তু তারা তাদের সাথে হচ্ছে মিশে যাচ্ছে। কারণ ওই যে কাজ করতে হয় না, কিংবা হচ্ছে চাঁদাবাজি করা যায়, কিংবা হচ্ছে বসে বসে খাওয়া যায়, একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায়। এই অ্যাডভান্টেজ নেওয়ার জন্য এই কাজটা করছে। তো সামাজিকভাবে কিংবা রাষ্ট্রীয়ভাবে এটাকে যদি একটা ফরমেশনে নিয়ে আসা যায় তাহলে আমার মনে হয় যে ইন্টারসেক্স পিপল যারা আছেন তারাও উপকৃত হবেন এবং হচ্ছে আমরা যারা তাদের মাধ্যমে বিভিন্ন ধরনের অযাচিত আচরণের শিকার হই আমরাও অনেকটা এ থেকে রেহাই পাবো। যাই হোক, পরবর্তীতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ট্রান্সজেন্ডারিজম বা হচ্ছে এই ট্রান্সজেন্ডার যে আইডিওলজি সেই আইডিওলজিটা কিভাবে এসেছে। তো তার আগে আমি একটা হচ্ছে পিকচার দেখাই, সেটা হচ্ছে এইটা। যারা ট্রান্সজেন্ডার তারা যেটা বলতে চান সেটা হচ্ছে যে
মানুষের ব্রেইন হচ্ছে আইডেন্টিটি ডিফাইন করবে, সে হচ্ছে ডিটারমাইন করবে যে আমি মেয়ে হয়ে থাকবো নাকি হচ্ছে ছেলে হয়ে থাকবো। এটা কোনো অর্গান কিংবা সেক্সুয়াল অ্যাক্টিভিটিস কিংবা হচ্ছে সেক্স অর্গান এইগুলো ডিফাইন করবে না, এটা ডিফাইন করবে হচ্ছে আমার ব্রেন। আমার ব্রেন বলবে হচ্ছে আমি ছেলে হব নাকি আমি মেয়ে হব, আমার অ্যাট্রাকশন কার প্রতি, ছেলের প্রতি নাকি মেয়ের প্রতি, এইটা ডিফাইন করবে হচ্ছে আমি কাকে বিয়ে করব। অর্থাৎ একজন মেয়ে যদি চায় যে একজন মেয়েকে বিয়ে করবে, তার অ্যাট্রাকশনের উপর ডিপেন্ড করবে। এটা হচ্ছে যারা ট্রান্সজেন্ডার আইডিওলজিটাকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা হচ্ছে এই ধরনের এক ধরনের মতবাদ চাপিয়ে দিতে চায় আমাদের। আমরা যখন সেক্স এন্ড জেন্ডার নিয়ে আলোচনা করব সেকেন্ড সেশনে, তখন এই ব্যাপারটা আরো ক্লিয়ার হবে আশা করি। এরপর হচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেশনের ক্ষেত্রে হচ্ছে আমি কিভাবে, আমার ড্রেস কি হবে, আমি ছেলে হয়ে শাড়ি পরবো কি পরবো না, আমি মেয়ে হয়ে প্যান্ট শার্ট পরতে পারবো কি পারবো না, বা একটা ছেলের মতো ড্রেস আপ করতে পারবো কি পারবো না, এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার ব্রেন কি বলে। আমি কি ছেলেদের টয়লেট ইউজ করবো নাকি মেয়েদের টয়লেট ইউজ করবো, আমি কি হচ্ছে মেয়েদের ছিটে বসবো নাকি ছেলেদের ছিটে বসবো, এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার সেক্স না, এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার এক্সপ্রেশনের উপর, আমি কিভাবে ড্রেস আপ করেছি। কিংবা হচ্ছে এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার আইডেন্টিটির উপরে, যে আমার ব্রেন কি বলছে, আমাকে কি ব্রেন আমাকে ছেলে বলছে নাকি মেয়ে বলছে, এটার উপর ডিপেন্ড করবে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসলো কিভাবে, সেইটা নিয়ে হচ্ছে আমরা এখানে হিস্ট্রিতে তিনজন লোকের মতবাদ নিয়ে আলোচনা করব, আসলে তারা কিভাবে এই জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। পাশাপাশি এর মধ্যে একজন আছেন হচ্ছে কার্ল হেনরিক উলরিক্স, উনি একজন জার্মান লয়ার ছিলেন। তারপর হচ্ছে ম্যাগনাস হার্সফেল্ড, উনিও জার্মানির ছিলেন, এবং হচ্ছে আলফ্রেড কিনসি, উনি ইউএস এর ছিলেন। আর হচ্ছে আমরা সবাই যাকে চিনি, সে হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড। তো আমরা আসলে একটা কানেক্টিভিটি দেখব, যে আসলে সিগমুন্ড ফ্রয়েডের মতবাদ কিভাবে আসলো, এবং হচ্ছে সিগমুন্ড ফ্রয়েডের এই মতবাদগুলো কিভাবে এই যে ট্রান্সজেন্ডার বা এলজিবিটি কিউ এটাকে হচ্ছে ত্বরান্বিত করেছে। তো যেটা বলেছিলাম যে কার্ল হেনরিক উলরিক্স, উনি হচ্ছেন একজন জার্মান লয়ার ছিলেন, এবং হচ্ছে জুরিস্ট, জার্নালিস্ট এবং রাইটার ছিলেন। উনি অনেকগুলো ছোট ছোট পুস্তিকা লিখেছেন, এবং হচ্ছে তাকে বলা হয় যে ফার্স্ট গে ম্যান ইন ওয়ার্ল্ড হিস্ট্রি। এখন কথা হচ্ছে যে সে আসলেই কি ওয়ার্ল্ড হিস্ট্রির ফার্স্ট গে ম্যান? এক্স্যাক্টলি কিন্তু তা না। যেরকম আমরা যদি ধর্মগ্রন্থ থেকেও জানি, কোরআন শরীফে যেরকম হযরত লূত আলাইহিস সালামের যে জনপদ ছিল বা যে কওমটা ছিল, যে জনগোষ্ঠী ছিল, তারাও হচ্ছে গে ছিল। ইভেন এই কারণেই কিন্তু তাদেরকে ধ্বংস করা হয়েছে, এবং হিস্ট্রিতে আমরা এরকম অনেক ঘটনা দেখতে পাই যে বিভিন্ন গেজ অ্যাক্টিভিটিস এগুলো আমরা দেখতে পাই। কিন্তু কথা হচ্ছে উলরিক্সকে কেন হচ্ছে গে ম্যান ইন ওয়ার্ল্ড হিস্ট্রি বলা হয়, এর পিছনে কারণ হচ্ছে যে উনি আসলে এর আগে যারা করেছেন এরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি করেছেন, যে আমি চেয়েছি, আমার মনে চেয়েছে আমি একটা মানুষকে খুন করে ফেললাম, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা অ্যাক্ট। কিন্তু হচ্ছে এই জিনিসটা যদি আমি হচ্ছে একটা আইডিওলজি হিসাবে সমাজের উপর চাপিয়ে দিই, যে না সবাইকে এভাবে করে খুন করতে হবে বা হচ্ছে সবাইকে এভাবে করে মেরে ফেলতে হবে, এইটা হচ্ছে আহ এক ধরনের ইজম। তো কার্ল হেনরিক উলরিক্স যেটা করেছেন, উনি হচ্ছে গে ম্যান, সেটা ঠিক আছে, কিন্তু হচ্ছে এটা ওনার ইন্ডিভিজুয়াল অ্যাক্ট ছিল। কিন্তু হচ্ছে উনি মূলত যেটা চেয়েছেন যে জার্মানির একটা ল ছিল 175, এই লটাকে হচ্ছে প্যারাগ্রাফ 175, এই অ্যাক্টটাকে উনি হচ্ছে বাতিল করার জন্য উনি অনেক সংগ্রাম করেছেন। এই কারণে বলা হয় ফার্স্ট গে ম্যান ইন ওয়ার্ল্ড হিস্ট্রি, তাকে হচ্ছে সর্বোচ্চ সম্মানটা দেওয়া হয়। এলজিবিটি কিউ কমিউনিটি সবার প্রথমে যার নাম নেয় সে হচ্ছে উলরিক্সের নাম। তো ওনার লাইফ হিস্ট্রি যদি আমরা দেখি, যে উনি হচ্ছে ছোটবেলাতে অ্যাবিউজড হয়েছিলেন। তো এখন কথা হচ্ছে যে অ্যাবিউজিভ ফর্মে যারা থাকে, যারা অ্যাবিউজড হয়, আমাদের হয়তো অনেক ধরনের এই ধরনের আইডিওলজি কাজ করে, যে অ্যাবিউজ হয়েছে তাই বলে হচ্ছে সেও আরেকজনকে অ্যাবিউজ করছে বা অ্যাবিউজ করার ট্রাই করছে। আসলে সে অ্যাবিউজ হয়েছে সেটা একটা ভিন্ন হিসাব ছিল, কিন্তু পরবর্তীতে সে কিভাবে এই দলে ঢুকেছে সেটা হচ্ছে মানে অন্য আরেক ইতিহাস। তো যেটা হয়েছে, তিনি যেহেতু একজন জুরিস্ট ছিলেন,
গভর্নমেন্ট জব করতেন। তো যার জন্য হচ্ছে উনি যেখানেই যেতেন সেখানেই তার এই যে গে অ্যাক্টিভিটিস এই জাতীয় অ্যাক্টের মধ্যে উনি সবসময় জড়িত থাকতেন। যার কারণে যখনই কোনো প্রবলেম হতো মনে করতেন তখনই উনি এখান থেকে ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে যেতেন। তো ওনার মিশন যেটা ছিল সেটা হচ্ছে যে প্যারাগ্রাফ 175 জার্মানির একটা ল ছিল। এই লতে হচ্ছে যে হোমোসেক্সুয়ালিটি অর্থাৎ গে অ্যাক্টিভিটিস যারা করবে এদেরকে হচ্ছে আসামি হিসেবে সাব্যস্ত করা হবে এবং এদেরকে পানিশমেন্ট দেওয়া হবে। তো উনি এই ব্যাপারটাকে হচ্ছে নরমালাইজ করতে চেয়েছেন। উনি মানে এই জিনিসটা হচ্ছে বোঝাতে চেয়েছেন যে এই জাতীয় অ্যাক্ট এটা কোনো পানিশেবল অ্যাক্ট না এবং হচ্ছে এইটাকে হচ্ছে ন্যাচারাল অ্যাক্ট হিসেবে রূপান্তরিত যাতে করা হয়। তো ওনার মিশনই ছিল এটা। তো যাই হোক, কিন্তু একটা পর্যায়ে হচ্ছে উনি ওনার এই মিশনে সাকসেসফুল হতে পারেন না। উনি যেটা হয়েছিলেন যে একটা পর্যায়ে এই অবস্থাতেই উনি জব ছাড়ার আগেই উনি নিজে থেকেই রিজাইন দেন। কারণ হচ্ছে তার ব্যাপারে অনেক ধরনের বিভিন্ন ধরনের হামলা মামলার উনি সম্মুখীন হয়েছিলেন, যেহেতু ওনার অনেক ধরনের খারাপ অ্যাক্টিভিটিস সমাজের মধ্যে ছিল। অনেক বাচ্চা ছেলেদের প্রতি ওনার নজর ছিল এবং হচ্ছে বাচ্চা ছেলেদের নিয়ে উনি হচ্ছে বলা যায় এক ধরনের রেপ অর্থাৎ গে অ্যাক্টিভিটিস এর মধ্যে উনি জড়াতেন। যার কারণে ওনার জব রিটায়ারমেন্টের আগে উনি নিজে থেকেই সেলফ রিটায়ারমেন্টে চলে যান এবং হচ্ছে তার যে প্লেস সেখান থেকে উনি কেটে পড়েন। যার কারণে পরবর্তীতে ওনার নামে মামলাও হয়েছিল যে উনি এই যে অ্যাক্টিভিটিস গুলো করেছেন এইগুলোর ব্যাপারে ওনার মামলাও হয়েছিল। পরবর্তীতে উনি পালিয়ে যান। পালিয়ে থেকে এবং পলাতক অবস্থায় একটা পর্যায়ে মৃত্যুবরণ করেন। যার কারণে তার যে মিশন সেই মিশনটা আর বাস্তবায়ন উনি করতে পারেননি। পরবর্তীতে তিনি হচ্ছেন ম্যাগনাস হার্সফেল্ড। তিনি একজন ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। উনিও জার্মানির ছিলেন। তো ওই সময় যেটা হয়েছিল যে তাকে বলা হয় হচ্ছে জার্মানির ফিজিশিয়ান, সেক্সোলজিস্ট অ্যান্ড এলজিবিটিকিউ অ্যাডভোকেট। উনি মূলত এই যে আমরা যার কথা এতক্ষণ বললাম উলরিক্সের যে প্যারাগ্রাফ 175 এর বিরুদ্ধে যিনি আজীবন লড়েছেন, তার এই যে মিশনটা এই মিশনটাকে সামনে এগিয়ে নিয়েছিলেন হচ্ছে ম্যাগনাস হার্সফেল্ড। তো ম্যাগনাস হার্সফেল্ড যেটা করেছেন যে উনি একটা সায়েন্টিফিক হিউম্যানিটেরিয়ান কমিটি ফাউন্ড করেছেন। যে এইটার কাজ ছিল কি গে অ্যাক্টিভিটিস এইটাকে নরমালাইজ করা এবং হচ্ছে এটাকে ন্যাচারালাইজ করা এবং হচ্ছে তার ওই যে প্যারাগ্রাফ 175 এইটাকে বাতিল করার জন্য বিভিন্ন ধরনের মুভমেন্ট, বিভিন্ন ধরনের আন্দোলন এগুলো পরিচালনা করা এবং হচ্ছে এভাবে করেই সামনে এগিয়ে যাওয়া, এই ছিল হচ্ছে তার প্ল্যান। তো উনি যেটা করেছিলেন যে উনি 1905 সালে আরেকটা মুভমেন্ট ছিল যে নারীবাদীদের আন্দোলন তখন শুরু হয়েছিল জার্মানিতে। তো ওইখানের একজন নারীবাদী ছিলেন হেলেন স্ট্রোকার। তো হেলেন স্ট্রোকারের আরেকটা অ্যাক্ট ছিল যেখানে হচ্ছে একজন মেয়ে অ্যাবর্শন করতে পারবে কি পারবে না এটার বৈধতা। তো এটার বৈধতার জন্য যে একটা আন্দোলন গড়ে উঠেছিল ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন হেলেন স্ট্রোকার। তো উনি ম্যাগনাস হার্সফেল্ড হেলেন স্ট্রোকারের সাথে অ্যাড হয়েছেন এবং হচ্ছে তারা দুইজন মিলে তাদের যে অ্যাক্ট 175 এবং হচ্ছে প্যারাগ্রাফ 218 এই দুইটা অ্যাক্ট নিয়ে তারা একই সাথে লড়েছেন এবং একই সাথে তাদের অ্যাক্টিভিটিস এবং তাদের যে আইডিওলজি সেটা প্রচার করেছেন। তো পরবর্তীতে যেটা দেখা যায় যে নাৎসিরা যখন চলে আসে অর্থাৎ হিটলারের বাহিনী যখন চলে আসে অর্থাৎ হিটলার যখন পাওয়ারে আসে তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ঠিক ওই সময়টাতে হিটলার পাওয়ারে আসার পরেই তো ইহুদিদের উপর এক ধরনের নির্যাতন শুরু করে দেয়। তো তখন এই ম্যাগনাস হার্সফেল্ড সে যেহেতু ইহুদি পরিবারের ছিলেন তো যার কারণে উনি আর তার এই যে অ্যাক্টিভিটি সেটা আর উনি কন্টিনিউ করতে পারেননি। তো পরবর্তীতে দেখা গিয়েছে যে তার এখান থেকে বের হয়ে মানে হচ্ছে তার এটা একদম পুরোপুরি বলা যায় যে শেষ হয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালীন সময় পর্যন্ত হচ্ছে ঘটনা যে জার্মানি থেকে শুরু হয়েছে। এখন কথা হচ্ছে যে এইটা কিভাবে ইউএসএ তে গেল
অর্থাৎ গে অ্যাক্টিভিটিস কিংবা হচ্ছে ট্রান্সজেন্ডার আইডিওলজি বা এলজিবিটি কিউ মতবাদ যেটা ইজম যেটা সেটা হচ্ছে জার্মানিতে বলা যায় যে তারা শুরু করেছেন, কিন্তু ইউএসএ তে কিভাবে গেল। তো এখন এই পর্যায়ে এসে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের যাকে আমরা হচ্ছে মনোবিজ্ঞানী হিসাবে সবাই চিনি এবং হচ্ছে মনোবিজ্ঞানের যারা আছেন বা সাইকোলজির যারা সবাই যাকে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যার থিওরি গুলো অ্যাপ্লাই করেন। তো এই সিগমন্ড ফ্রয়েড উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে সাইকোসেক্সুয়াল থিওরির যে ধারণাটা, এই ধারণাটা উনি দিয়েছিলেন হচ্ছে 1905 সালে। তো 1905 সালে যখন এই থিওরিটা দিয়েছেন, এই থিওরির মধ্যে উনি যে বিষয়গুলো নিয়ে এসেছেন যে সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে পাঁচটা স্টেজ থাকে: ওরাল স্টেজ, অ্যানাল স্টেজ, ফ্যালিক স্টেজ, তারপর হচ্ছে ল্যাটেন্ট স্টেজ এবং হচ্ছে জেনিটাল স্টেজ। তো এই স্টেজ গুলোতে যেটা হয় যে আমাদের ওনার একটা মতবাদই এটা যে হচ্ছে সেক্সুয়ালিটি বা রিপ্রোডাকশন অ্যাবিলিটি এইগুলো হচ্ছে একদম জন্ম থেকেই শুরু হয়। তো এখানে হচ্ছে আমি স্টেজ গুলা দেখিয়ে দিয়েছি, যদিও আপনাদের আমার মনে হয় যে এটা প্রয়োজন নেই, সবাই মোটামুটি এই বিষয়ে জানেন যে হচ্ছে ওরাল স্টেজ হচ্ছে 1 বছর পর্যন্ত থাকে এবং হচ্ছে 1 থেকে 3 বছর হচ্ছে অ্যানাল স্টেজ থাকে, এরপরে হচ্ছে 6 বছর পর্যন্ত ফ্যালিক স্টেজ থাকে। তো আমাদের মূল ঘটনাটা হবে হচ্ছে ফ্যালিক স্টেজে যেটা হয় যে, তো এই ক্ষেত্রে হচ্ছে আমি কয়েকটা বিষয় নিয়ে আসব। সেটা হচ্ছে যে মনসমীক্ষণ মতধারা, আমার মনে হয় যে এই বইটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বইটা লিখেছেন হচ্ছে প্রফেসর মঞ্জুর আহমদ। উনি রাজশাহী ইউনিভার্সিটিতে প্রায় 20 বছর 40 বছর হচ্ছে উনি রাজশাহী ইউনিভার্সিটিতে সাইকোলজির টিচার হিসেবে কর্মরত ছিলেন। উনি হচ্ছে এই বইটা লিখেছেন। তো এখানে অনেক রিসার্চ থেকে উনি যে বিষয়গুলো নিয়ে এসেছেন সেটা হচ্ছে যে ফেলিক স্টেজের যে মতবাদটা, আমরা তো হচ্ছে আমাদের সাইকোলজির পার্সপেক্টিভ থেকে এটা মোটামুটি জানি। জাস্ট ওই বিষয়টাকে আমি আরো একটু অ্যাড করতেছি। ইভেন আমি যেহেতু এই সেশনটা এটা পরবর্তীতে হয়তো আরো মানুষ শুনবে, তো জেনারেল পিপল যারা বা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে যারা এসেছেন তারাও যাতে এই ভিডিওটা দেখে উপকৃত হন, এই কারণে হচ্ছে আমি অনেকটা টেকনিক্যাল টার্ম বাদ দিয়ে হচ্ছে আমি সবার জন্য এই সেশনটা যাতে ফলপ্রসূ হয় সেটা সেভাবেই প্রেজেন্ট করার ট্রাই করছি আর কি। যার কারণে হচ্ছে আমি সবার কথা চিন্তা করেই আমি আমার মতো করে খুব সাধারণভাবে কিংবা সহজ ভাষায় বলার ট্রাই করছি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে উনি যেটা বলেছেন যে প্রথমে মায়ের প্রতি ছেলে ও মেয়ের উভয়েরই অধিক আকর্ষণ থাকে, পরবর্তীতে যেটা হয় যে ফ্যালিক স্টেজে যে শেষ ভাগে ছেলে ও মেয়েদের আকর্ষণের পাত্রপাত্রী পরিবর্তন হয়ে যায়। ছেলেরা তখন মাকে বেশি পছন্দ করে এবং হচ্ছে মেয়েরা তার বাবাকে বেশি পছন্দ করে। এখানে উনি একটা কথা নিয়ে এসেছেন যে ছেলেরা ওই সময় মাকে ওদের যৌন সঙ্গী রূপে পেতে চায় এবং মায়ের মাধ্যমে ওরা ওদের যৌন লিপ্সা চরিতার্থ করতে চায়। তো এইটা হলো সিগমন্ড ফ্রয়েডের একটা থিওরি। তো ফ্যালিক স্টেজের হচ্ছে ধারণা আর কি, যে ফ্যালিক স্টেজে কি হয় এবং হচ্ছে তখন যেটা হয় যে ছেলেরা তাদের হচ্ছে পিতাকে প্রতিদ্বন্দ্বী রূপে ভাবতে শুরু করে। অর্থাৎ ছেলেরা তাদের পিতাকে হচ্ছে প্রতিদ্বন্দ্বী রূপে ভাবতে শুরু করে এবং যখন তাকে প্রতিদ্বন্দ্বী রূপে ভাবে তখন হচ্ছে তার মধ্যে এক ধরনের অ্যাংজাইটি তৈরি হয়, সেটা হচ্ছে ক্যাস্ট্রেশন অ্যাংজাইটি। যে সে যদি তাকে প্রতিদ্বন্দ্বী ভাবে এবং হচ্ছে সে যদি কোনো অ্যাক্ট করে, অর্থাৎ ছেলে যদি কোনো অ্যাক্ট করে তখন যদি তার যে প্যানিস সেটা যদি কেটে দেওয়া হয়, এই কারণে তার একটা অ্যাংজাইটি শুরু হয়। এখন কথা হচ্ছে যে আমাদের সমাজে খুবই প্রচলিত একটা ব্যাপার আছে, যেমন আমরা ছোটবেলা থেকেই হচ্ছে বলতাম যে আমি কিভাবে হয়েছি কিংবা আমাকে কোথায় পেয়েছো, তখন কিন্তু আমাদের মায়েরা বলতো যে হয় কখনো কেউ বলতো হসপিটাল থেকে নিয়ে এসেছি, কেউ বলতো আহ কুড়িয়ে পাওয়া হয়েছে, কেউ বলতো হচ্ছে বৃষ্টির সময় ভাসতে ভাসতে চলে এসেছে, নদী থেকে ভাসতে ভাসতে চলে এসেছে। অর্থাৎ যে বয়সটাকে আমরা হচ্ছে এই টাইপের কোয়েশ্চেন করতাম, তখনও আমরা জানি না যে হচ্ছে একটা ছেলে বা একটা মেয়ের জন্মটা কিভাবে হয়, তাই না? কিংবা হচ্ছে বাবা মায়ের মধ্যে যে এক ধরনের ইন্টিমেট
রিলেশনশিপ, সেই ব্যাপারটা কিন্তু আমরা তখনও বুঝি না কিংবা হচ্ছে তখনও জানি না। এবং বাবা মায়ের এই যে রিলেশনশিপ বা তাদের হচ্ছে ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে যে ধীরে ধীরে একটা বাচ্চার পৃথিবীতে আগমন, এই ব্যাপারটা কিন্তু আমরা জানি না। তো কথা হচ্ছে যে যে সময় আমরা এই জিনিসগুলোই জানি না, সেই সময় আমি কিভাবে আমার বাবাকে আমার প্রতিদ্বন্দ্বী ভাববো? একটা মেয়ে তার বাবাকে কিংবা হচ্ছে একটা ছেলে তার বাবাকে কিভাবে প্রতিদ্বন্দ্বী ভাবতে পারে? এটা একটা মানে উম জটিল কোয়েশ্চেন কিন্তু। তো যাই হোক, পরে যেটা মানে উনি বলেছেন যে ফ্রয়েড, আর আপনারা এটাও তো জানেন অবশ্যই যে হচ্ছে এই যে ইডিপাস কমপ্লেক্স যে আইডিয়াটা, এটা তো হচ্ছে পৌরাণিক একটা কাহিনী থেকে এসেছে। ইভেন ফ্রয়েডের এই যে মতবাদটা, এই মতবাদটা শুধু সাইকোলজিতে। আমরা অত্যন্ত দুঃখিত, হয়তোবা আমাদের গেস্টের নেটে মনে হয় কোনো প্রবলেম দেখা দিছে বা এরকম কোনো কিছু। আমরা একটু অপেক্ষা করি। এখন শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনাকে এখন শোনা যাচ্ছে। আচ্ছা, সরি, আমি আসলে কি হলো, হয়তো আমার কানেকশন ডিস্টার্ব করলো। আচ্ছা, তো আমার স্লাইড তো দেখা যাচ্ছে না, তাই না? না, না, এখন স্লাইড দেখা যাচ্ছে না। এখন হ্যাঁ, দেখা এখন যাচ্ছে? দেখা যাচ্ছে। জি, জি, আচ্ছা, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে। নেসির আহমেদ ভাই, আমরা যদি 15 মিনিটের মধ্যে শেষ করতে পারি তাহলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পরবর্তীতে ফ্রয়েড যেটা বলেছেন যে সেটা হচ্ছে যে মানুষ উভলিঙ্গ জীব এবং নারী ও পুরুষ উভয়ের মধ্যেই বিপরীত লিঙ্গের কিছু বৈশিষ্ট্য থাকে। ফলে ছেলেদের মধ্যে অবস্থিত নারী সুলভ বৈশিষ্ট্যের জন্য তারা পিতার প্রতিও কিছু যৌন আকর্ষণ বোধ করে, এবং মেয়েদের মধ্যে অবস্থিত পুরুষ সুলভ বৈশিষ্ট্যের জন্য তারা মায়ের প্রতিও কিছুটা যৌন আকর্ষণ বোধ করে। এখানে একটা ব্যাপার নোট করা উচিত, সেটা হচ্ছে যে নারী ও পুরুষ উভয়ের মধ্যেই বিপরীত লিঙ্গের কিছু বৈশিষ্ট্য থাকে, কিছু ট্রেড থাকে। উনি এটা বলতে চেয়েছেন, এবং হচ্ছে এটার মাধ্যমে উনি যেটা বোঝাতে চেয়েছেন যে ছেলেদের মধ্যে কিছু মেয়েলি স্বভাব থাকবে, এবং হচ্ছে মেয়েদের মধ্যেও কিছু হচ্ছে আহ, ছেলেদের স্বভাব থাকবে। অর্থাৎ আহ, এই আইডিয়াটার উপর বেস করেই হচ্ছে আমরা যখন আলফ্রেড কিন্সির মতবাদ বা আইডিওলজি গুলো দেখবো, তখন দেখবো যে আসলে অনেকটা মিলে যাচ্ছে। তো তো এই ফ্রয়েডের একজন সঙ্গী ছিলেন, উনিও হচ্ছে সাইকো অ্যানালিস্ট ছিলেন। তো উনি একজন মেয়ে ছিলেন, সাইকো অ্যানালিস্ট। তো উনি একটা বই লিখেছেন উইমেন সেক্সুয়ালিটির উপর। ওখানে উনি মেয়েদেরকে যেটা বলতে চেয়েছেন যে উইমেন হ্যাড আ প্যাসিভ ম্যাসোকিস্টিক সেক্সুয়ালিটি, অর্থাৎ স্লেভারির যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে উনি হচ্ছে হাইলাইট করেছেন। এবং ওয়ার বর্ন অনলি ফর রিপ্রোডাকশন, অর্থাৎ মেয়েদেরকে শুধুমাত্র তারা বাচ্চা জন্ম দিতেই পারবে, জাস্ট এতটুকুই তাদের অ্যাবিলিটি আছে, এই জিনিসটাকে উনি হচ্ছে হাইলাইট করেছেন। এবং হচ্ছে পরবর্তীতে যেটা হয়েছে যে উনি হচ্ছে মেয়েদেরকে রেপ ফ্যান্টাসি, যেটা অর্থাৎ রেপ ফ্যান্টাসি, এইটা রেপটাকে যে একটা ফ্যান্টাসাইজ করা যায়, বা রেপ যে একজন একটা ফ্যান্টাসির মতো কিছু ব্যাপার হয়, এই জিনিসটাকে হচ্ছে উনি হাইলাইট করেছেন। তো আমরা যদি বিভিন্ন ফিল্ডে যদিও থাকি, তো আমরা যেটা দেখতে পাই যে সেটা হচ্ছে যে আমাদের ফিল্ডে কোনো পেশেন্ট এরকম আমরা পেয়েছি যাদের চাইল্ডহুড ট্রমা ছিল, কিংবা কিংবা কোনো ধরনের এরকম ইভেন্ট হয়েছিল, তখন কিন্তু তারা তাদের যে হাজবেন্ড, সেখানেও কিন্তু তারা ইন্টিমেট হতে পারে না। অথচ আহ, এই যে রেপটাকে, এটাকে উনি হচ্ছে ফ্যান্টাসাইজ করেছেন যে ফ্যান্টাসিস অফ বিং রেপড, মেয়েরা হচ্ছে তাদের মধ্যে এই জিনিসটা ডেভেলপ করে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে একটা হচ্ছে সাইকো অ্যানালিস্টের থিওরি। তো এইরকম একটা থিওরি যদি ওপেন দেওয়া হয়, এবং হচ্ছে এটার পিছনে ধরেন অনেক রিসার্চ পাওয়া গেল, কিন্তু রিসার্চ পাওয়ার পরে যদি এটাকে ওপেনলি বলে দেওয়া হয়, যদিও এটার কোনো ভিত্তি নাই, কিন্তু হচ্ছে ওপেনলি যদি বলে দেওয়া হয়, তাহলে কিন্তু কিছু ক্রাইম জাস্ট এইটার উপর বেস করেই তৈরি হয়ে যাবে। ইভেন তাই হয়েছিল। পরবর্তী ইতিহাস যদি আমরা দেখি, আমরা সেই জিনিসটাই দেখতে পাবো। তো এরপরে থার্ড যাকে আমরা হচ্ছে এখানে নিয়ে এসেছি, উনি হচ্ছে আলফ্রেড কিন্সি। তাকে হচ্ছে তিনি দুইটা বই লিখেছিলেন, একটা হচ্ছে সেক্সুয়াল বিহেভিয়ার ইন দ্য হিউম্যান মেল, এবং হচ্ছে সেক্সুয়াল বিহেভিয়ার ইন দ্য হিউম্যান ফিমেল। তো এই দুইটা বইয়ের উপর বেস করেই কিন্তু উনি এই যে সেক্সের যে
ধারণা, এই ধারণাটা পুরাটা চেঞ্জ করে দিয়েছেন। উনি এই বইয়ের মধ্যে যে বিষয়গুলো তুলে ধরেছেন, তো সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে এবং ইভেন হচ্ছে হলো একটা পর্যায়ে কিন্তু তার এই যে বইয়ের যে রিসার্চ, এই রিসার্চটাকে পুরোটাই ডিনাই করা হয়েছে, যে তার এই রিসার্চের কোনো ধরনের ভিত্তি নেই। তো উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে 46% ম্যান হচ্ছে, বোথ ম্যান অ্যান্ড উইমেন, মানে তাদের সেক্সুয়ালি তারা হচ্ছে অ্যাক্ট করে ম্যান অ্যান্ড উইমেনের সাথে, অর্থাৎ হচ্ছে হোমোসেক্সুয়ালিটি যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে উনি হচ্ছে এইভাবে বলতে চেয়েছেন যে 46% ম্যান হচ্ছে হলো হোমোসেক্সুয়াল, 37% হচ্ছে ম্যান, তাদের হচ্ছে লাইফে যে কোনো একবার হোমোসেক্সুয়াল এক্সপিরিয়েন্স ঘটেছিল। এবং হচ্ছে উনি পরে যেটা বলেছেন যে 11.6% অফ হোয়াইট ম্যান, অর্থাৎ যারা শ্বেতাঙ্গ যাদেরকে আমরা বলি, যে 20 থেকে 35, তাদের হচ্ছে ইকুয়ালি অ্যাট্রাক্টেড টু বোথ ম্যান অ্যান্ড উইমেন, ছেলে এবং মেয়ের উভয়ের প্রতি তাদের হচ্ছে আকর্ষণটা থাকে। এবং হচ্ছে এইটার জন্য উনি একটা রেটিং স্কেল ইউজ করেছেন, সেই রেটিং স্কেলটা আমরা পরবর্তীতে দেখাবো। এবং হচ্ছে পরে যেটা বলেছেন যে 10% অফ আমেরিকান ম্যান ওয়ার মোস্টলি অর এক্সক্লুসিভলি হোমোসেক্সুয়াল ফর অ্যাট লিস্ট 3 ইয়ার্স বিটুইন দ্য এজেস অফ 16 and 55। তো 10% হচ্ছে আমেরিকান ম্যান হচ্ছে হোমোসেক্সুয়াল। তো এরপর হচ্ছে উইমেনদের ব্যাপারে ওনার হচ্ছে রিসার্চ সেম, যে হচ্ছে 70% অফ সিঙ্গেল উইমেন তারা হচ্ছে অ্যাট্রাক্টেড মেনদের প্রতি এবং হচ্ছে উইমেনদের প্রতি। এবং হচ্ছে 4% যাদের আগে বিয়ে হয়েছিল তারাও হচ্ছে হলো ম্যান এন্ড উইমেনদের প্রতি অ্যাট্রাক্টেড। এবং হচ্ছে 2 থেকে 6% অফ উইমেন যাদের বয়স হচ্ছে 20 থেকে 35, তারা হচ্ছে হোমোসেক্সুয়াল। এবং হচ্ছে 1 থেকে 3%, 1 to 3% হচ্ছে আনম্যারিড উইমেন, যারাও হচ্ছে হলো হোমোসেক্সুয়াল। তখনও আসলে ওই লেসবিয়ানের ধারণাটা আসেনি, যার কারণে হচ্ছে হোমোসেক্সুয়াল হিসেবে তাদেরকে প্রেজেন্ট করা হয়েছিল। এই হচ্ছে তার স্কেলটা, যে স্কেলটার মধ্যে 1 থেকে 6 পর্যন্ত রেটিং দেওয়া ছিল এবং হচ্ছে এটার উপর বেস করে উনি ডেটাগুলো নিয়েছিলেন। এখন হচ্ছে ওনার এই যে কন্ট্রোভার্সি যেগুলো ছিল, সেই কন্ট্রোভার্সির সেটা হচ্ছে এই যে উনি রিসার্চ করেছেন এবং হচ্ছে এই যে 47% বলে দিয়েছেন, কখনো হচ্ছে 30% প্লাস বলে দিয়েছেন, এই যে আইডিয়াটা, এই আইডিয়াটা উনি কিভাবে নিয়ে এসেছেন। তো অনেক রিসার্চের পরে মানে হচ্ছে সেই সময় তারা হচ্ছে বলেছেন, এর মধ্যে আব্রাহাম মাসলো আছেন, উনিও বলেছেন যে তার এই রিসার্চের কোনো ভিত্তি নেই। এবং তিনি যে রিসার্চ গুলো নিয়েছেন সব হচ্ছে প্রিজনার, অর্থাৎ যারা হচ্ছে অলরেডি এই টাইপের অ্যাক্ট করে প্রিজনে আছে, অর্থাৎ জেলখানায় আছে, শুধুমাত্র তাদের উপর বেস করে উনি হচ্ছে এই রিসার্চ গুলো করেছেন। তো ওই রিসার্চ গুলোতে অর্থাৎ 100টা চোরের উপর আপনি যদি রিসার্চ করে দেখেন, তাহলে তো আপনি বলে দিতেই পারবেন যে 100টা চোরের মধ্যে 90টা চোরই লাইফে কোনো না কোনো এক চুরির ঘটনা ঘটিয়েছে, এর মধ্যে 10 জন হয়তো নিরপরাধ হয়ে জেলখানায় এসেছে। এখন আপনি যদি 100 জনের মধ্যে রিসার্চ করেন, তাহলে যেটা দেখতে পাবেন যে 90 জনই চোর। তার মানে আপনি বলে দিতে পারবেন যে বাংলাদেশের 90% লোক হচ্ছে চোর। তো ওনার রিসার্চটা সেম এইটার উপর বেস করে। তো এই কারণে হচ্ছে জুথিস রেইসম্যান যে কথাটা বলেছেন, উনি একটা বই লিখেছিলেন, সেটা হচ্ছে কিনসি, সেক্স অ্যান্ড ফ্রয়েড। এই বইটার মানে এই বইটাতে হচ্ছে উনি এই যে কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটিটা দেখিয়েছেন। এবং হচ্ছে উনি বলেছেন যে স্কাই রকেটিং ইনসিডেন্ট অফ অল দ্য সোশ্যাল প্যাথোলজিস অ্যাফ্লিক্টিং আস টুডে, আমাদের সমাজে এখন যত ধরনের অ্যাক্টিভিটিস অ্যাবনর্মাল অ্যাক্ট ঘটছে, যেমন হচ্ছে অ্যাবর্শন, ডাইভোর্স, তারপর হচ্ছে পর্নোগ্রাফি, হোমোসেক্সুয়ালিটি, রেপ, সমস্ত কিছুর দায়ভার হচ্ছে হলো এই কিনসির উপরে। এবং হচ্ছে সমস্ত দায়ভার উনি এই কিনসিকে দিতে চাচ্ছেন আর কি। কারণ হচ্ছে কিনসির ওই আইডিয়াটার পরেই হচ্ছে এই জিনিসটা মানে খুবই খারাপ ভাবে এবং খুবই ব্যাপকভাবে ছড়িয়ে দেয়। তো কিনসির কন্ট্রোভার্সি কি? কন্ট্রোভার্সি হচ্ছে যেগুলো আমি বলেছি, যে তার যে হচ্ছে স্যাম্পলিং যেগুলো ছিল, এগুলোর মধ্যে ওই যে অলমোস্ট বেশিরভাগই ছিল প্রিজনার। তো তাদের থেকে যখন ডেটা নেওয়া হবে, তারা তো ওই টাইপের ডেটাই দিবে। এরপর হচ্ছে ইন্টারভিউ টেকনিকে তার প্রবলেম ছিল এবং হচ্ছে এই ওনার যে কোশ্চেনিয়ার ছিল সেগুলো উনি পাবলিশ করেননি। তো পরবর্তীতে আমরা যে সেম ডেটার উপর বেস করে আরেকটা রিসার্চ করবে, সেই রিসার্চের কোনো সুযোগ উনি হচ্ছে
রাখেননি। এবং হচ্ছে উনি যেটা করেছেন যে অ্যাসোসিয়েশন উইথ ক্রিমিনাল বিহেভিয়ার, মোটামুটি হচ্ছে বলা যায় ওই যে যেটা বললাম যে প্রিজনারদের সাথে ওনার অ্যাসোসিয়েশন ছিল, যার কারণে ওদের ডেটাগুলো বারবার এসেছে এবং হচ্ছে উনি অনেকটা বায়াসড ছিলেন। তার পার্সোনাল লাইফের ইম্প্যাক্টটাও হচ্ছে ওনার এই রিসার্চের মধ্যে পড়েছে। তো এরপরে যেটা সেটা হচ্ছে তাহলে আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি যে ট্রান্সজেন্ডার পায়োনিয়ার্স যারা, আহ, যে একজন হচ্ছে মাইকেল ডিলন, উনি হচ্ছে হলো প্রথম ফিমেল থেকে মেল হয়েছিলেন এবং হচ্ছে উনি হরমোন সার্জারি করেছিলেন। তো এই ঘটনাটা ঘটেছিল হচ্ছে 1940-তে। অর্থাৎ আপনারা যদি ঘটনাগুলো মিলান দেখবেন যে সেই সময় এইরকম ঘটনাগুলো ঘটছিল। এরপরে হচ্ছে আরেকজনের কথা যদি এরকম অনেক একটা বড় একটা লিস্ট দেওয়া যাবে, কিন্তু আমি হচ্ছে খুবই অল্প কয়েকজনের কথা নিয়ে এসেছি। আরেকটা হচ্ছে রবার্ট পোওয়েল, ওনাকে দিয়েই প্রথম, উনিও হচ্ছে মেল টু ফিমেল হয়েছিলেন এবং হচ্ছে ওনাকে দিয়েই হচ্ছে হলো সার্জিক্যালি ক্রিয়েটেড ভ্যাজাইনা, অর্থাৎ কৃত্রিম যে ভ্যাজাইনা সেটা হচ্ছে তার জন্য তৈরি করা হয়েছিল। এবং হচ্ছে ট্রান্স অ্যাক্টিভিটিজমের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে যে ফার্স্ট ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম হয়েছিল জেন্ডার আইডেন্টিটির উপর, সেটা হচ্ছে 1969-এ। এটা লন্ডনে হয়েছিল এবং প্রায় 3 দিন ব্যাপী 25 থেকে 27 জুলাই ওই সময় তাদের আহ, এই সিম্পোজিয়ামটা হয়েছিল। আরেকটা ঘটনা যেটা সেটা হচ্ছে 1966, এটার আগের ঘটনা, অর্থাৎ 69-এর আগের ঘটনা। সেটা হচ্ছে যে যে মেল টু ফিমেল ক্লোজ ড্রেসিং এর যে ব্যাপারটা, অর্থাৎ একজন মেয়ে চাইলে ছেলেদের ড্রেস পরতে পারবে, একজন ছেলে চাইলে মেয়েদের ড্রেস পরতে পারবে। এই যে ব্যাপারটা, এই ধারণাটা কিন্তু একটা সময় পর্যন্ত ছিল না এবং হচ্ছে যে যার যার মতো করে চলতো, এটাই ছিল। তো এই জিনিসটাকে নর্মালাইজ করা হয়েছিল, কিন্তু হচ্ছে 1966-এ তারা হচ্ছে একটা সাপোর্ট গ্রুপ তৈরি করেছিল যে যার খুশি, যে যেভাবে খুশি সেভাবে সে বিহেভ করতে পারবে, যার অ্যাট্রাকশন যেভাবে এবং হচ্ছে যার এক্সপ্রেশন যেভাবে সে সেভাবে এক্সপ্রেস করতে পারবে। তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি আজকের সেশনের আলোচনা। তো নেক্সট সেশনে আমরা যেটা করব যে সেটা হচ্ছে জেন্ডার ডিসফোরিয়া, জেন্ডার আইডেন্টিটি ডিসঅর্ডার থেকে কিভাবে এটা জেন্ডার ডিসফোরিয়াতে রূপান্তরিত হলো এবং হচ্ছে এই যে কানেক্টিভিটি, এই কানেক্টিভিটির সাথে বর্তমান সময়ের প্রেক্ষাপটের কানেকশনটা কি, কিংবা এই যে হিস্ট্রির সাথে বর্তমান সময়ের যে পার্সপেক্টিভ বা যে প্রেক্ষাপট, এটার সাথে আসলে কানেক্টিভিটিটা কি, সেটা আমরা ইনশাল্লাহ নেক্সট সেশনে দেখানোর ট্রাই করব। থ্যাংক ইউ। ধন্যবাদ নেসার আহমেদ ভাইকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। রিফাত হোসেন তরফদার ভাই, আপনি মনে হয় হাত তুলছিলেন, আপনার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যাঁ, আমার দুই একটা কোশ্চেন আছে। এক নাম্বার হচ্ছে আমি ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম বেসিক্যালি যে সাইকোলজি ট্রান্সজেন্ডারকে কিভাবে ডিফাইন করতেছে বেসিক্যালি, এটা একটা আমার প্রথম কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন, এটার পরবর্তীতে আমি দ্বিতীয় কোশ্চেনটা করতে চাচ্ছি আসলে। আচ্ছা, এই কোশ্চেনটা আমি ভাইকে ভাই অ্যান্সার দেওয়ার আগে আমি একটু বলি। আমাদের আসলে সেশনটা 4 দিনের, মানে ডিসেম্বরের 4টা শুক্রবারে 4 দিনের। আমরা সর্বশেষ দিন অর্থাৎ 4 নাম্বার দিনে আমাদের হলো মেন টপিকটাই থাকবে হলো সাইকোলজিক্যাল অ্যাপ্রোচেস অ্যান্ড ইসলামিক ভিউ পয়েন্ট অফ ট্রান্সজেন্ডার। সেখানে হলো আমরা হলো বিস্তারিত আলোচনা করব। তবে আমি নিসার আহমেদ ভাইকে অনুরোধ করবো একটু শর্টে যেন এই কোশ্চেনটার আনসার দেওয়া যায়। আমাদের সময়ের একটু স্বল্পতা আছে, তো আর মাত্র আমাদের 8 মিনিট বাকি আছে। জি আমি ভাই বলেন। এই কথাটাই বলতাম যে আসলে আমরা সাইকোলজিক্যালি কিভাবে ডিফাইন করবো, এটা এইটা এই আনসারটা দিতে হলে আরো কিছু আমাদের জানতে হবে, যার কারণে আর একটু ওয়েট করতে হবে। এবং হচ্ছে আপনি নেক্সট সেশন গুলোতেই আশা করি আপনার এই কোশ্চেনের আনসার পেয়ে যাবেন। হ্যাঁ রিফাত ওকে, ভাই, আপনি কি আর কোনো কোশ্চেন করবেন? বেসিক্যালি একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যদি ভাই একটু ছোট করে বলতেন আমাকে, এর পরের সেশনে আমি থাকতে পারবো কিনা এই জন্য আসলে ট্রান্সজেন্ডার ইস্যুটা কি আমরা যেভাবে করতেছি, যে এটা কি একটা ডিসঅর্ডার? ডিসঅর্ডার বলতে এটা কি এটার সাথে কি ব্রেইনের সম্পর্ক আছে, নাকি ইটস জাস্ট র্যান্ডম বিহেভিয়ার, মানে র্যান্ডম চয়েস? ছোট করে যদি একটু ভাই বলতেন। ছোট্ট করে যেটা বলি, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখতে পেয়েছি যে এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স আছে।
হ্যাঁ, যে সে কিভাবে বড় হচ্ছে, তার এনভায়রনমেন্টটা কি, এবং হচ্ছে তাকে কারা কারা ইনফ্লুয়েন্স করতেছে, এটা একটা ইম্প্যাক্ট তো আছেই। পাশাপাশি হচ্ছে এটা আহ, অনেকের হচ্ছে স্ট্রেস তৈরি করে। ঠিক আছে, যে ট্রান্সজেন্ডার, তাকে তার কোনো ইনফ্লুয়েন্স নেই, কিন্তু হচ্ছে তার নিজের মধ্যে এক ধরনের ডিস্ট্রেস তৈরি হয়েছে, বা এক ধরনের স্ট্রেস তৈরি হয়েছে, যে সে মনে করছে যে আসলে আমার যে অর্গান সেটা আমার না, বা আমি ছেলের মধ্যে হচ্ছে মেয়ে হিসেবে বন্দি। তো তো এইটা হচ্ছে হলো আহ, অনেক ধরনের পেশেন্টের এক একজনের এক এক ভিউ। তো কেউ কারো হচ্ছে হলো কি যে সোশ্যালি, বা কিংবা হচ্ছে তার পরিবারই তাকে হচ্ছে কোনো না কোনো ভাবে ইনফ্লুয়েন্স করছে, যেটা সে জানে, পরিবারের কেউ জানেও না। অর্থাৎ আমাদের বিহেভিয়ার সিস্টেমটা কিন্তু রিওয়ার্ড এন্ড পানিশমেন্টের উপর বেস করেই গড়ে ওঠে। তো তার রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট ছিল ওইভাবে, যার কারণে তার ইনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স ছিল। আর আরেকটা হচ্ছে যে ইনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স না থাকার পরেও তার কাছে সমস্ত কিছুই ঠিক আছে, কিন্তু তারপরও হচ্ছে তার মধ্যে এক ধরনের স্ট্রেস বা ডিস্ট্রেস আছে এটার উপরে, যে না, আমি মনে হয় ছেলে, কিন্তু হচ্ছে আমি তো মেয়ের শরীরে বন্দি, এই আর কি। তো দুইটা, অর্থাৎ যদি কন্ডিশনিং হয় তাহলে এক ধরনের অ্যাপ্রোচ হবে, আর যদি হচ্ছে কন্ডিশনিং না হয় তাহলে অ্যাপ্রোচটা চেঞ্জ হবে। আমার মনে হয় যে আপনি আনসারটা। ওকে, ওকে, আচ্ছা, ওকে, আমি থ্যাংক ইউ। যদি আমি যদি একটু নেসার আহমেদ ভাইয়ের সাথে যদি আমি একটু সংযোগ করি, সেটা হলো, এটা আমাদের কিছু হরমোনাল ফ্যাক্টরও আছে, আবার কিছু আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে। কিছু কিছু হরমোন আছে যেগুলো আসলে একজন ছেলের ক্ষেত্রে যদি রিলিজ হয় তাহলে সে অনেকটা মেয়ে ভাবে, নিজেকে মেয়ের মতো তার অ্যাক্টিভিটিস করতে আসলে তাকে ইনফ্লুয়েন্স করে। সেই সাথে সাথে যদি সে যদি এমন একটা এনভায়রনমেন্ট পায়, যে এনভায়রনমেন্ট তাকে রিওয়ার্ড দিতেছে, তখন কিন্তু তার ট্রান্সজেন্ডার হওয়ার পিছনে কিন্তু আরো মানে ভালো ভূমিকা রাখে। কিন্তু দেখা যায় যে যদি এরকম একটা এনভায়রনমেন্ট হয় যে ক্ষেত্রে আসলে সে রিওয়ার্ডটা না পেয়ে পানিশমেন্ট পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তার ট্রান্সজেন্ডার হওয়ার ক্ষেত্রে অনেক আসলে বাধা বিপত্তি হয়, এবং একটা সময় দেখা যায় যে সে তার ভিতরে ট্রান্সজেন্ডার ইস্যুটা তার ভিতরে আর হলো উদিতই হয় না। তাই আমরা হলো এক্ষেত্রে একটু বলতে পারি যে এক্ষেত্রে আসলে আমাদের হরমোনাল ফ্যাক্টরও আছে এবং সোশ্যাল ফ্যাক্টরও আছে। আশা করি রিফাত ভাই মনে হয় অ্যান্সারটি পেয়েছেন। আর কেউ কি কোনো কোশ্চেন করতে চান? আপনারা হাত তুলতে পারেন। আচ্ছা, আমার মনে হয় আর কেউ কারো কোনো কোশ্চেন নাই। কেউ যদি আমি যদি আজকের পুরা সেশনটা একটু সামারি করি তাহলে বলা যায় আহ, যেটা আসলে আমার তথাকথিত ভাষায় হিজড়া এবং ট্রান্সজেন্ডার, এই দুটার মধ্যে যদি আমরা মূল পার্থক্য করি, সেটা হলো একটা হলো জন্মগতভাবে, এবং আর একটা হলো আমাদের সোসাইটি থেকে আসলে স্বীকৃতি পাওয়ার মাধ্যমে, অথবা আমরা কোনো নির্দিষ্ট সুযোগ সুবিধা পাওয়ার জন্য, অথবা বিভিন্ন ধরনের ডিসঅর্ডারের জন্য হতে পারে, যে এই জন্য হলে আমরা আমাদের আইডেন্টিটি চেঞ্জ করতে চাই, অর্থাৎ আমরা ছেলে থেকে মেয়ে হই অথবা মেয়ে থেকে ছেলে হই, এটাকে আমরা মেনলি বলতেছি হলো ট্রান্সজেন্ডার। এবং হিজড়া যেটা, সেটা হলো আসলে জন্মগতভাবে যারা আসলে যাদের লিঙ্গ পরিবর্তিত হয় বা কোনো ডিসফাংশন হয়ে আসলে তৈরি হয় বা তাদের জন্ম হয়, এটা। আর আমরা আসলে এই আলোচনার মাধ্যমে আরেকটা জিনিস বুঝতে পারলাম যে সব রিসার্চ পেপার দেখে আসলে আমাদের বিশ্বাস করা যাবে না। এই ট্রান্সজেন্ডার ইস্যুতে কিন্তু অনেক রিসার্চ আছে যেখানে দেখানো হয়েছে যে একটা হিউজ পরিমাণ মানুষের মধ্যে এই ট্রান্সজেন্ডারের ইস্যুটা নিয়ে আসলে তারা কি করতে পারে, তারা আসলে আহ, মানে ট্রান্সজেন্ডার হতে চায় বা সমাজের চাপে হতে পারে না, এরকম একটা ব্যাপার দেখানো হয়েছে। কিন্তু এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন এবং হলো এগুলো ভুয়া রিসার্চ। তাই আমরা অবশ্যই যখন কোনো রিসার্চ পেপার দেখব বা যাচাই বাছাই করবো, এবং এই রিসার্চ পেপারের কাউন্টারে আর কি কি রিসার্চ পেপার আছে সেগুলো আমাদের দেখা উচিত তখন। আর আরেকটা ব্যাপার আমি সাথে অ্যাড করতে চাই, সেটা হলো আমরা অবশ্যই ট্রান্সজেন্ডারকে না বলবো, এবং আমাদের সমাজের যারা ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলে, পক্ষে কথা বলে, তাদের তাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। আর না হলে হজরত লূত আলাইসাল্লামের মতো আমাদের জাতীয় ঠিক ধ্বংসের পথে আমরা চলে যাব। এটা হলো আমাদের একটা স্পষ্ট বার্তা। এটা হতে পারে এখন আমাদের সমাজে হতে পারে এটা হলো মডার্ন দেখানোর মতো, বাট এটা কিন্তু কোনো মতেই
মডার্ন না। আমরা কিন্তু আসলে বিভিন্ন নিকৃষ্ট জন্তুর মতো আমরা আসলে আচরণ করতে থাকি। যখন হলো আমরা হলো বিভিন্ন সিচুয়েশনে পড়ি। তাই আমরা যাতে পশুর মতো আচরণ বাদ দিয়ে আমরা যাতে আরো ভালোভাবে মানুষ হতে পারি, সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারি, এটাই আমাদের মেইন লক্ষ্য। তাই আমি বলতে চাই যে আপনারা আশা করি সবাই আমাদের ৪ নাম্বার সেশন পর্যন্ত থেকে জেন্ডার জেন্ডার ডিসফোরিয়া নিয়ে আরো বিস্তারিত জানবেন। নেসার আহমেদ ভাই, আপনি কি ১ মিনিটের ভিতরে কোনো কিছু বলতে চান? যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে অবশ্যই আমি ধন্যবাদ দিতে চাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে সেশন 4 পর্যন্ত যদি থাকেন তাহলে আমার মনে হয় যে আপনারা যে বিষয়গুলো জানতে পারবেন যেটা প্রচলিত না, এবং হচ্ছে ইন ডেপথ এর ভিতরে কি আছে এবং হচ্ছে এই আইডিওলজির পিছনে কারা কাজ করছে সমস্ত বিষয়গুলো কিন্তু চলে আসবে। আর হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে সারফেস লেভেলে, অর্থাৎ আপনি যদি ইউটিউব বা হচ্ছে রিসার্চ করেন বা কিংবা হচ্ছে চ্যাট জিপিটিকেও যদি আপনি সাজেস্ট করেন কিছু বলার জন্য, সে কিন্তু আপনাকে কোনো ইনফরমেশন দিতে পারবে না এটার বিপক্ষে। সে সব সময় অলওয়েজ হচ্ছে সে বলবে যে আপনি হচ্ছে ভায়োলেট করছেন। ইভেন আপনি গুগলেও কোনো এটার বিপক্ষে কোনো ইনফরমেশন পাবেন না। কিন্তু কথা হচ্ছে যে আপনি কি মানব সভ্য আপনি কি মানব সভ্যতা যেটা সেটাকে কি কখনো ইগনোর করতে পারবেন? আপনি কি আলাদা একটা রাষ্ট্র তৈরি করতে পারবেন যেখানে সমস্ত ট্রান্সজেন্ডার তারা হচ্ছে যুগের পর যুগ বেঁচে থাকবে? এটা কি সম্ভব? এটা কিন্তু সম্ভব না। আপনি যদি সমস্ত ট্রান্সজেন্ডারকে একটা দ্বীপে ছেড়ে আসেন, ৫০-১০০ বছর পর তারা অটোমেটিক্যালি ধ্বংস হয়ে যাবে। তো এই হচ্ছে হলো ধন্যবাদ নেসার ভাই। আমাদের সময় প্রায় শেষ। আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী সেশনে আমরা হলো বিস্তারিত আলোচনা করব এবং বিস্তারিত কথা বলবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটি আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।